এই মুহূর্তে রাজশাহী কলেজ ফেসবুক পেজের সাথে সংযুক্ত সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে সাথে আছি আমি অনুতোষ কুমার প্রামাণিক, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থী, বরাবরের মতোই আমি উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা এই বিষয়টির উপর ক্লাস নিয়ে থাকি। তো পূর্বের ক্লাসের ধারাবাহিকতা রেখে আমি আজকের ক্লাসে চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই জানো যে আমরা ফাইন্যান্স প্রথম পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ আমাদের ক্যাপিটাল বাজেটিং এবং ইনভেস্টমেন্ট ডিসিশন টেকনিক্স বলে যে আমাদের একটা চ্যাপ্টার ছিল, অর্থাৎ মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্ত, এই চ্যাপ্টারটি নিয়েই কিন্তু আমি তোমাদের সঙ্গে কথা বলছিলাম। এবং সেখানে আমরা দেখেছিলাম যে ক্যাপিটাল বাজেটিং এর যে সনাতন পদ্ধতির টেকনিক্স গুলো রয়েছে, সেই টেকনিক্স এর একটি টেকনিক পেব্যাক পিরিয়ড বা বিনিয়োগ পরিশোধ কাল সময় নির্ণয় করার অঙ্কগুলো আমরা সমাধান করেছিলাম। আমরা জানি দুই ধরনের টেকনিক্স আছে, অর্থাৎ সনাতন পদ্ধতিতে দুই ধরনের ক্যাপিটাল বাজেটিং টেকনিক আছে। একটা হচ্ছে পেব্যাক পিরিয়ড আর একটা হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি। আমরা যেহেতু পেব্যাক পিরিয়ডটা শেষ করে দিয়েছি, তাই আজকের ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা আজকের ক্লাসে গড় মুনাফার হার নিয়ে বেশ কিছু আলোচনা শুনতে পারবে এবং আশা করি যে গড় মুনাফার হার নিয়ে তোমাদের যে কোনো প্রশ্নের সমাধান তোমরা আজকের ক্লাস থেকে শুনতে পারবে বা বুঝতে পারবে। ওকে, সো আমাদের আজকের শিক্ষণ ফল হচ্ছে গড় মুনাফার হার নির্ণয় করে কিভাবে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব এবং সেখানে কিভাবে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বা এভারেজ রেট অফ রিটার্ন নির্ণয় করতে হয় সেটা আমরা আজকের ক্লাসে শিখব। তো আমি আমার মেইন ক্লাসে যাওয়ার আগে একটু জাস্ট বলে নিই তোমাদেরকে যে গড় মুনাফার হার পদ্ধতি মনে রাখবে যে এটা ক্যাপিটাল বাজেট অর্থাৎ ক্যাপিটাল বাজেটিং এর একমাত্র পদ্ধতি যে পদ্ধতিতে কেবল মুনাফাকে ডিসিশন মেকিং এ কার্যকরভাবে গ্রহণ করা হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ এখানে সবসময় মনে রাখতে হবে যে আমাদের আমাদের প্রতিষ্ঠানের যে মুনাফা হয় সেই মুনাফাকে কিন্তু আমরা সবসময় এখানে কাউন্ট করব। আমরা পেব্যাক পিরিয়ডে দেখেছি যে নগদ প্রবাহকে, নগদ আন্তঃপ্রবাহকে আমরা কিন্তু আমাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা কনসিডার করতাম, বাট ইন এভারেজ রেট অফ রিটার্ন আমরা অবশ্যই এখানে আমাদের প্রফিটকে এখানে মেইন কাজ হিসেবে এখানে গ্রহণ করব। সুপ্রিয় শিক্ষার্থী, তো সবার আগে আমরা জেনে নিই যে গড় মুনাফার হার কাকে বলে, এটা আমাদের জানা খুবই দরকার। তো সিম্পল একটা বিষয় একটু আগে বলেছি যে এটি মূলধন বাজেটিং এর একমাত্র কৌশল যেখানে নগদ প্রবাহকে মূল্যায়ন না করে এখানে মুনাফাকে বিবেচনা করা হয়। তোমরা সবসময় এই কথাটি খেয়াল করবে যে ক্যাপিটাল বাজেটিং এর এই গড় মুনাফার হার এর নাম কিন্তু ইন্ডিকেট করে দিচ্ছে যে এখানে আমরা নগদ প্রবাহকে কনসিডার করব না, এখানে কনসিডার করব আমরা কাকে, মুনাফাকে। সো এবং মনে রাখবে যে ক্যাপিটাল বাজেটিং এর যতগুলো টেকনিক্স আছে তার মধ্যে এটি একমাত্র টেকনিক যেখানে কোনো নগদ প্রবাহকে কনসিডার করা হয় না ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, কেবল মুনাফাকে বিবেচনা করা হয়। ঠিক আছে, মনে রাখবে যে এটি এমন একটি হার, এই গড় মুনাফার হার এমন একটি হার যে হারকে প্রতিষ্ঠানের কস্ট অফ ক্যাপিটাল বা মূলধন ব্যয়ের সাথে তুলনা করে আমরা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। তোমরা এখানে বুঝতে পারছো গড় মুনাফার হার মানেই এখানে আমরা নিশ্চয় একটা হার বের করব এবং সেই হারকে, সেই পার্সেন্টেজকে আমরা একটি প্রতিষ্ঠানের যেই মূলধন ব্যয় থাকে বা প্রত্যাশিত আয়ের হার থাকে সেই আয়ের হারের সাথে তুলনা করব। যদি গড় মুনাফার হার মূলধন ব্যয়ের থেকে বেশি হয় তাহলে সেই প্রকল্পটি আমরা গ্রহণ করব, কিন্তু যদি গড় মুনাফার হার প্রত্যাশিত আয়ের হার কিংবা মূলধন ব্যয়ের থেকে কম হয়ে যায় তাহলে কিন্তু আমরা সেই প্রকল্পটা রিজেক্ট করে দেব। ঠিক আছে, তো এখানে আরেকটা কথা মনে রাখবে যে গড় মুনাফার হার হলো এমন একটি হার যে হারকে প্রতিষ্ঠানের মূলধন ব্যয়ের সাথে তুলনা করে কর পরবর্তী মুনাফাকে আমরা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। এবং এই গড় মুনাফার হার একটি প্রতিষ্ঠানের যত বেশি হবে সেই প্রকল্প, অর্থাৎ কোন প্রকল্পের গড় মুনাফার হার যত বেশি হবে সেই প্রকল্পটি আমাদের কাছে কিন্তু সবসময় তত বেশি গ্রহণযোগ্য হবে। তবে একটা কথা মনে রাখতে হবে যে গড় মুনাফার হার দিয়ে যদি আমরা সিদ্ধান্ত নিতে চাই
বিনিয়োগ সিদ্ধান্ত নিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ক্যাপিটাল কস্ট অফ ক্যাপিটালটা আমাদের অবশ্যই কস্ট অফ ক্যাপিটালের হারটাও আমাদের থাকতে হবে। যদি কস্ট অফ ক্যাপিটালের হার গড় মুনাফার হারের থেকে কম হয় তাহলে প্রকল্পটা ভালো। পক্ষান্তরে যদি কস্ট অফ ক্যাপিটালের হারটা ছোট হয় গড় মুনাফার হার থেকে, তাহলে সেটা কিন্তু আমাদের জন্য ভালো। অর্থাৎ গড় মুনাফার হার যত বেশি হবে কস্ট অফ ক্যাপিটালের থেকে, তত আমাদের কাছে প্রকল্পটা গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছো যে গড় মুনাফার হারটা কি। তো এই গড় মুনাফার হার আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা কিছু সূত্রের মাধ্যমে আমরা দেখিনি সুপ্রিয় শিক্ষার্থী। তো দেখো এখানে গড় মুনাফার হারের গড় মুনাফার হারের সূত্র হচ্ছে গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইনটু 100। ঠিক আছে, তো এখানে গড় কথাটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, তাছাড়া কিন্তু তোমরা অঙ্ক করতে পারবে না। ঠিক আছে, তো খেয়াল করে দেখো গড় নিট মুনাফা মানেই মনে রাখতে হবে যে কয়েকটা বছরের নিট মুনাফা অর্থাৎ কর পরবর্তী যে মুনাফাটা আছে সেই মুনাফাগুলোকে যোগ করে যতগুলো বছরের মুনাফা আছে সেই বছর সংখ্যা দিয়ে ভাগ করে দিলেই আমরা কিন্তু গড় নিট মুনাফাটা পেয়ে যাব। ঠিক আছে, আর গড় বিনিয়োগটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে যে প্রতিষ্ঠানের যদি কোনো ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন হয়, ওয়ার্কিং ক্যাপিটাল মানে মনে রাখবে যে প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী যে মূলধনের প্রয়োজন হয়, অর্থাৎ সাময়িক সময়ের জন্য, যেমন একটি প্রতিষ্ঠানের মজুদ পণ্য সংগ্রহের জন্য কিংবা প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন প্রদানের জন্য সাধারণত আমরা এই ওয়ার্কিং ক্যাপিটাল বা কার্যকরী মূলধনটা পেয়ে থাকি। তো এই কার্যকরী মূলধন যদি প্রয়োজন হয় তাহলে সেই কার্যকরী মূলধনের সঙ্গে আমরা কি যোগ করব? প্রকল্পের প্রারম্ভিক ব্যয় বা প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই 2, তাহলে আমরা কিন্তু গড় বিনিয়োগ পেয়ে যাব। ঠিক আছে, সো সরি, আমি এখানে সবসময় খেয়াল রাখবে যে গড় বিনিয়োগ সমান সমান কার্যকরী মূলধন যোগ প্রকল্পের প্রারম্ভিক ব্যয় যোগ ভগ্নাবশেষ মূল্য, এটা অঙ্কে দেওয়া থাকবে সবকিছু ডিভাইডেড বাই 2। এখানে মজার বিষয় হলো যে যদি কোনো প্রকল্পের কার্যকরী মূলধনের প্রয়োজন না হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেখানে এই কার্যকরী মূলধনের এখানে জিরো রেখে দিব, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে কার্যকরী বা ওই প্রকল্পে কার্যকরী মূলধনের প্রয়োজন নেই। আবার কোনো কোনো অঙ্কে দেখা যাবে যে ভগ্নাবশেষ মূল্য দেওয়া নেই, তখন আমরা ভগ্নাবশেষ মূল্যের এখানে জিরো লিখে দিব, নাই মানে সেটা জিরো হয়ে যাবে। সো আমাদের কিন্তু এইভাবে গড় বিনিয়োগটা নির্ণয় করতে হবে। সো আমরা যদি এভাবে গড় নিট মুনাফা এবং গড় বিনিয়োগটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা গড় মুনাফার হারটা পেয়ে যাব। ওকে, তাহলে আমাদের সূত্রটা কি হলো যে গড় মোট নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইনটু 100, এটি হলো গড় মুনাফার হারের সূত্র। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণে নিশ্চয়ই খাতা এটা নোট ডাউন করে নিয়েছো। যদি এটা বুঝতে পারো তাহলে আমরা এখন কিন্তু আস্তে আস্তে এই কিভাবে একটি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্প প্রণয়ন এবং নির্বাচনের ক্ষেত্রে গড় মুনাফার হার অর্থাৎ ব্যবহার করা হয় সেটা কিন্তু আমরা এখন শিখবো। ঠিক আছে, তো দেখি আমরা আমাদের এখানে আছে একটি সমস্যা আছে, সেই সমস্যাটা আমরা সমাধান করার চেষ্টা করব। আমরা যখনই অঙ্কে চলে যাব তখন তোমাদের কাছে বিষয়টা আরো বেশি ভালো করে পরিষ্কার হয়ে যাবে। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থী, যে আমি এখানে একটি অঙ্ক দিয়েছি, অঙ্কটি হচ্ছে যে মুন কোম্পানি লিমিটেড একটি প্রকল্পের কথা বিবেচনা করছে। প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 1,80,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা, কার্যকরী মূলধন 30,000 টাকা এবং প্রাক্কলিত মেয়াদ 5 বছর। অর্থাৎ এখানে একটি প্রকল্পের কথা বিবেচনা করা হচ্ছে। এই প্রকল্পটির প্রাথমিক বিনিয়োগ বা ইনিশিয়াল ইনভেস্টমেন্টের দরকার হচ্ছে 1,80,000 টাকা। আর এই প্রকল্পটি যদি শেষ হয়ে যায় তখন আমরা এই প্রকল্পটি থেকে ভগ্নাবশেষ মূল্য পাবো 20,000 টাকা। আর এই প্রকল্পটিকে সচল বা কার্যকর করার জন্য আমার কিছু কার্যকরী মূলধনের প্রয়োজন আছে কত? 30,000 টাকা। এবং এই প্রকল্পটিটা আমরা ধরে নিচ্ছি যে এটা 5 বছর ধরে চলবে। নিচে দেখো বলে দিয়েছে যে আগামী 5 বছর উক্ত বিনিয়োগ হতে বার্ষিক কর পূর্ব নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে যথাক্রমে 32,000 টাকা, 35,000 টাকা, 37,000, 40,000 এবং 42,000 টাকা। অর্থাৎ প্রতিষ্ঠান অ্যান্টিসিপেট করছে বা প্রেডিকশন করছে যে আগামী 5 বছর এই প্রজেক্টটা থেকে যদি আমরা এখানে বিনিয়োগ করি তাহলে এই 5 বছর আমাদের কর পূর্ব নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে। আমি আবারও বলছি সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে সবসময় খেয়াল করবে যে আমাদের কর পূর্ব নগদ আন্তঃপ্রবাহ কিন্তু এখানে বলেছে। ঠিক আছে, সো কর পূর্ব নগদ আন্তঃপ্রবাহ, তোমরা এই জায়গাটা অবশ্যই খেয়াল করবে। ওকে, কর পূর্ব নগদ আন্তঃপ্রবাহ আমাদের কি দেওয়া আছে অঙ্কে? কর পূর্ব নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে কত? 32,000 টাকা, 35,000 টাকা, 37,000, 40,000 এবং 42,000 টাকা।
তারপর বলেছে যে কোম্পানি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে, সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তারপরে বলেছে কর হার কত, 40%। তাহলে আমাদের গড় আয়ের হার বা এটাকে আমরা বলছি এভারেজ রেট অফ রিটার্ন প্রতিষ্ঠানের কত হবে। তো এটা আমাদের অ্যাকচুয়ালি অঙ্ক। এখান থেকে আমরা যদি গড় মুনাফার হার নির্ণয় করতে চাই তাহলে আমাদের একটাই সূত্র, যে গড় নিট মুনাফা লাগবে আর গড় বিনিয়োগ লাগবে। সো গড় নিট মুনাফা আমরা কিভাবে পাবো আর গড় বিনিয়োগটা কিভাবে পাবো, এটা কিন্তু আমাদের কিন্তু মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী। তো তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা আমাদের পরের স্লাইডে চলে যাই। তো এখানে দেখো, আমরা যদি এটা সমাধান করতে চাই তাহলে প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের, যেহেতু ওখানে একটি অবচয়ের হার দেওয়া ছিল বা অবচয় নির্ণয়ের পদ্ধতি বলা ছিল, তো আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অবচয়টা নির্ণয় করে নিতে হবে। ঠিক আছে, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় কিভাবে নির্ণয় করে নিতে হয় সেটা তোমরা জানো, আমি জাস্ট এখানে কিন্তু একটা স্টেপ বলে দিচ্ছি। তারপরে দেখো, যেহেতু গড় মুনাফার হার কেবল মুনাফা নিয়ে কাজ করে থাকে, কোনো নগদ প্রবাহ নিয়ে কাজ করে না, বিধায় আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের অঙ্কে দেওয়া আছে কর পূর্ব নগদ প্রবাহ, কিন্তু আমাদের দরকার কি, কর পরবর্তী আয় দরকার। যদি কর পরবর্তী আয় নির্ণয় করতে পারি তাহলে আমরা গড় করে ফেলতে পারবো। ঠিক আছে, সো আমাদের ওই অঙ্ক থেকে অবশ্যই আমাদের কর পরবর্তী আয় নির্ধারণ করতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে অবচয় নির্ণয় করতে হবে, প্রথম কাজটা হচ্ছে অবচয় নির্ণয় করা, দ্বিতীয় কাজটা হচ্ছে কর পরবর্তী আয় নির্ণয় করা, 3 নাম্বার কাজ যেটা সেটা হচ্ছে এই যে কর পরবর্তী আয় তুমি পাবে 5টি বছরের, এই 5টি বছরের আয়কে তোমার কি করতে হবে, গড় করে নিতে হবে। এটা তোমরা সবাই জানো, মানে তোমরা স্ট্যাটিস্টিক্স বা মানে ওইখানে পড়েছো যে কিভাবে গড় নির্ণয় করতে হয়। আমরা জানি যে প্রতিটি বছরের যে অ্যামাউন্ট গুলো রয়েছে সবগুলো বছরের অ্যামাউন্টটা যোগ করে দিব, নিট আয়টা যোগ করে দিয়ে যতগুলো বছর আমাদের এখানে 5 বছর আছে 5 দিয়ে ভাগ করে দেব, তাহলে আমাদের কি হয়ে যাবে, আমাদের গড় আয়টা নির্ণয় আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, এরপরে দেখো আমাদের গড় বিনিয়োগ বের করতে হবে। সো গড় বিনিয়োগের সূত্র কি আমরা একটু আগে পড়েছি, যে কার্যকরী মূলধন যোগ প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই 2। সো আমাদের অঙ্কে সবকিছু প্রোভাইড করা আছে, জাস্ট তোমাদের এখানে অঙ্কে পুট করতে হবে। তারপরে আমরা কি করব, আমরা একটা সূত্র প্রয়োগ করে গড় মুনাফার হারটা নির্ণয় করব। সো তোমাদের এই 4টি আইটেম কিন্তু এখানে করে ফেলতে হবে, তাছাড়া কিন্তু তোমরা অঙ্কটা সমাধান করতে পারবে না। চলো শিক্ষার্থী, আমরা একে একে স্টেপ বাই স্টেপ কিভাবে অঙ্কটা সমাধান করব সেটা একটু দেখে নেই। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের অবচয়টা নির্ণয় করতে হবে। তো অবচয় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এখানে যেহেতু সরলরৈখিক পদ্ধতি বলে দেওয়া আছে, তাই আমরা অবশ্যই সরলরৈখিক পদ্ধতিতে অবচয়টা নির্ণয় করব। তো সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার ক্ষেত্রে আমরা সূত্রটা জানতাম, যে প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আনুমানিক আয়ুষ্কাল বা মেয়াদ। তাহলে আমাদের অঙ্কে দেখো প্রাথমিক বিনিয়োগ দেওয়া ছিল 1,80,000 টাকা, সেখান থেকে ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা যদি আমরা মাইনাস করে দেই, আর মেয়াদ 5 বছর, তাহলে হয় 1,60,000 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাই কত, 32,000 টাকা। সো আমরা এই অঙ্কটার বা এই প্রকল্পটির অবচয় আমরা পেয়ে গেলাম কত, 32,000 টাকা সুপ্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা অবচয় নির্ণয় করে নিলাম। এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমাদেরকে কর পরবর্তী নিট আয় বের করে নিতে হবে। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থী, যে আমাদের অঙ্কে কিন্তু কর পূর্ব নগদ প্রবাহ দেওয়া ছিল। এই যে এখানে তুমি যদি একটু খেয়াল করে দেখো, তাহলে দেখতে পাবে যে এইটা কিন্তু আমাদের অঙ্কে দেওয়া ছিল, যে কর পূর্ব নগদ প্রবাহ। আমরা জানি যে কর পূর্ব নগদ প্রবাহ মানেই এর ভেতরে অবচয়টা ঢুকে আছে। ঠিক আছে, তুমি কিন্তু আয়ে এখনো আসতে পারবে না। তাহলে তোমার কাজটা কি করতে হবে, যে এই কর পূর্ব নগদ প্রবাহ থেকে অবচয়টা মাইনাস করতে হবে, তাহলে তুমি কর পূর্ব আয় পাবে, আর সেখান থেকে যদি কর দিয়ে দাও তাহলে তুমি কর পরবর্তী আয় পেয়ে যাবা। সো আমাদের আলটিমেট গোল কিন্তু এটা কিন্তু আমাদের আলটিমেট গোল। আমাদের এখানে আসতে হবে, এখানে আসতে হলে তাহলে কি দরকার, আমাদের অঙ্কে দেখো দেওয়া আছে কর পূর্ব নগদ প্রবাহ 5টি বছরের দেওয়া আছে 32,000, তারপর দেওয়া আছে 35,000, তারপর দেওয়া আছে 37,000, তারপরে 40,000, তারপরে 42,000। এটা অঙ্কে আমাদের দেওয়া আছে। এখন কি করতে হয়, আমরা জানি যে নগদ প্রবাহ থেকে অবচয়টা মাইনাস করলে আমরা আয়ে চলে আসি। তাহলে আমাদের অবচয় সরলরৈখিক পদ্ধতি মানেই মনে রাখবে যে প্রতিটি বছরের অবচয় একই সমান। তাহলে দেখো অবচয় প্রথম বছরে 32,000, দ্বিতীয় বছরে 32,000, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছরও কি 32,000। এখন এই কর পূর্ব নগদ প্রবাহ থেকে যদি তুমি অবচয়গুলো বাদ দিয়ে দাও তাহলে দেখো প্রথম বছরের কোনো কর পূর্ব আয় নাই, মানে এখানে অ্যাকচুয়ালি তোমার কোনো আয় হয় নাই।
তারপর দ্বিতীয় বছরে দেখো 35,000 থেকে যদি 32,000 মাইনাস করো তাহলে কত হবে? 3,000। 37,000 থেকে 32,000 মাইনাস করলে 5,000। 40,000 থেকে 32,000 মাইনাস করলে 8,000। 42,000 থেকে 32,000 মাইনাস করলে কত হবে? 10,000 টাকা। আমরা কিন্তু কর পূর্ব আয় পেয়ে গেলাম। তো আমরা যদি কর পরবর্তী আয় এখন যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী? তোমরা জানো যে করটা মাইনাস করে দিতে হবে। তাহলে আমরা জানি কত আমাদের এখানে কত পার্সেন্ট করের হার আছে? 40% আমাদের অঙ্কে করের হার আছে। সো আমাদের যদি 40% কর দেই তাহলে দেখো প্রথম বছরে আমাদের কোনো আয় নাই। তাহলে আমাদের কর দেওয়ারও দরকার নেই। এজন্য 0। দ্বিতীয় বছরে এই 3,000 এর উপর 40% দিলে হয় কত? 1200। 5,000 এর উপর 40% দিলে হয় কত? 2,000। 8,000 এর 40% 4 8 3200। 10,000 এর 40% 4,000। এখন তোমাদের কাজ হচ্ছে কর পূর্ব আয় থেকে কর পরবর্তী আয় নির্ণয় করতে হলে করটুকু মাইনাস করে দিতে হবে। তাহলে মাইনাস করে 0 থেকে 0 মাইনাস করলে 0। 3,000 থেকে 1200 মাইনাস করলে 1800। 5,000 থেকে 2,000 মাইনাস করলে 3,000। 8,000 থেকে 3200 মাইনাস করলে 4800। আর 10,000 থেকে 4,000 মাইনাস করলে 6,000। তাহলে আমরা কিন্তু আমাদের কর পরবর্তী আয় এখানে পেয়ে গিয়েছি। এইটা আমার হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা যেহেতু গড় আয়ের হার নির্ণয় করছি, সো এই গড় আয়ের হার নির্ণয় করতে গেলে আমাকে অবশ্যই এই কর পরবর্তী আয়ে আমাদের আসতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো এখানে আমরা কি করলাম? এখানে আমরা কর পূর্ব নগদ প্রবাহ থেকে অবচয়টা মাইনাস করে কর পূর্ব আয় পেলাম। সেখান থেকে করটা মাইনাস করে দিলাম, তাহলে কর পরবর্তী আয় পেলাম। তোমরা জানো এই কর পরবর্তী আয়ের সাথে যদি আবার আমরা অবচয়টা যোগ করে দেই তাহলে কিন্তু আমরা কর পরবর্তী নগদ প্রবাহ পাবো, যেটা এভারেজ রেট অফ রিটার্ন বের করতে প্রয়োজন নেই। সেটা প্রয়োজন আছে অন্য পদ্ধতিগুলোতে। আমাদের এতটুকু থাকলেই কিন্তু আমরা এখানে পেরে যাব। তো এখানে খেয়াল করে দেখো তাহলে আমরা কি করলাম? এখানে আমরা পেয়ে গেলাম কি? কর পরবর্তী আয় পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে গড় কর পরবর্তী আয়টা নির্ণয় করা। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী যে আমরা এখানে দেখো গড় কর পরবর্তী আয় কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এই যে প্রথম বছরের 0, দ্বিতীয় বছরের 1800, তৃতীয় বছরের 3,000, চতুর্থ বছরে দেখো 4800, আর পঞ্চম বছরের 6,000 টাকা। তাহলে এই সবগুলো এই 0 কিন্তু এখানে কাউন্ট করতে হবে, কেননা 0 একটি বছরের আয়, অর্থাৎ ওই বছরে তোমার আয় হয়নি। গড় নির্ণয় করার সময় অবশ্যই তোমাকে 5 দিয়ে ভাগ করতে হবে। তুমি কিন্তু এখানে 4 দিয়ে ভাগ করতে পারবে না, কেননা তুমি যদি মনে করো যে স্যার প্রথম বছরে তো আমার মুনাফা হয়নি, তাহলে এটার গড় করব কেন? কারণ হচ্ছে যে প্রথম বছরে মুনাফা হয়নি কিন্তু দ্বিতীয় বছরগুলো তোমার মুনাফা হয়েছে। সো এখানে আমাকে প্রথম বছরটা কাউন্ট করে ফেলতে হবে। তাহলে আমরা এই সবগুলো যোগ করে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের গড় কর পরবর্তী আয় হবে 3,120। তাহলে এই 5 আমরা কোথায় পেলাম? এই 5টি বছর, এই যে প্রথম বছর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বছর, 5টি বছরের মুনাফাকে যোগ করে 5 দিয়ে ভাগ করেছি। এভাবে কিন্তু আমরা গড় নির্ণয় করি। তোমরা এটা স্ট্যাটিস্টিক্সে ভালো মতো শিখে এসেছো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করে দেখো যে আমরা এখানে কি করে দিলাম। এখানে প্রথমে আমরা কর পরবর্তী আয় নির্ণয় করে নিলাম, তারপরে আমরা গড় কর পরবর্তী আয় বের করে নিলাম। ঠিক আছে? তাহলে আমরা যদি গড় কর পরবর্তী আয় পেয়ে যাই তাহলে আমরা আমাদের গড় মুনাফার হার নির্ণয় করার ক্ষেত্রে একটা স্টেপ এগিয়ে গেলাম। 2 নাম্বার স্টেপে যদি চাই আমরা দেখো যে আমাদের গড় বিনিয়োগটা নির্ণয় করে দেখাতে হবে। তো খেয়াল করে দেখো গড় বিনিয়োগের সূত্র হচ্ছে কার্যকরী মূলধন যোগ প্রকল্পের প্রারম্ভিক ব্যয় যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই 2। এই সবগুলো ইনফরমেশন কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে। অঙ্কে যেমন দেওয়া ছিল কার্যকরী মূলধন 30,000 টাকা যোগ প্রারম্ভিক বা প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 1,80,000, ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে 20,000। এটা 1,80,000 কে 20,000 এর সাথে যোগ করে দিলে 2 লাখ, 2 লাখকে 2 দিয়ে ভাগ করলে 1 লাখ, 1 লাখ এর সাথে 30,000 যোগ করলে কত হবে? 1,30,000 টাকা। সো আমাদের এখানে গড় বিনিয়োগটা হচ্ছে 1,30,000 টাকা। আমরা কিন্তু সবগুলো আমাদের যে রিকোয়ারমেন্টস ছিল বা আমাদের যেই কাজগুলো ছিল সেটা কিন্তু আমরা করে ফেলেছি। এখন আমরা একটা সূত্রের মাধ্যমে গড় মুনাফার হারটা বের করে ফেলবো সুপ্রিয় শিক্ষার্থী। দেখো এখানে গড় মুনাফার হার সমান গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ। তো আমরা এটা কিভাবে পেয়েছি? আমরা আগের স্লাইডে দেখেছি 3,120 টাকা আমার গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ পেয়েছি 1,30,000 টাকা। এখানে একটা ইনটু হবে, ইনটু 100। সো এখানে করে দিলে কত হবে আমাদের? এখানে হবে 2.4%, অর্থাৎ আমাদের এই প্রতিষ্ঠানের গড় মুনাফার হার 2.4%। সো এই হারের সাথে এই 2.4% এর সাথে যদি আমাদের অঙ্কে কোনো মূলধন ব্যয় দেওয়া থাকতো তাহলে সেই ব্যয়ের তুলনা করা লাগতো। মনে করো যে আমাদের মূলধন ব্যয় আছে 10%,
কিন্তু আমাদের মুনাফার হার হয়েছে 2.4%। তার মানে এই প্রকল্পটা নেওয়া যাবে না, কেননা আমাদের কস্ট অফ ক্যাপিটালই 10%, আমাদেরকে প্রদানই করতে হবে 10%। তাহলে সেখানে আমি কেন 2.4% মুনাফার এই প্রজেক্টটা নেব? যদি তোমার কস্ট অফ ক্যাপিটাল 2.4% এর নিচে হয় তাহলে তুমি প্রকল্পটা গ্রহণ করতে পারো, আদারওয়াইজ নয়। অর্থাৎ মনে রাখবে যে গড় মুনাফার হারের সাথে সবসময় আমরা কস্ট অফ ক্যাপিটাল বা মূলধন ব্যয়ের তুলনা করব বা প্রত্যাশিত আয়ের হারের তুলনা করব। যদি গড় মুনাফার হার প্রত্যাশিত আয়ের হার বা মূলধন ব্যয়ের থেকে বেশি হয় তাহলে প্রকল্পটি গ্রহণ করা যাবে, আদারওয়াইজ আমরা এই প্রকল্পে গ্রহণ করতে বা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবো না। ঠিক আছে, তো এভাবে আমরা দেখো যে প্রথম অঙ্কটা আমরা সমাধান করে ফেলেছি। তোমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি দেখতে হবে যে তোমাদের এখানে যে নগদ টাকাগুলো দেওয়া আছে বিভিন্ন বছরে, এগুলো কি নগদ প্রবাহ দেওয়া আছে না আয় দেওয়া আছে। আয় দেওয়া থাকলে দেখতে হবে কর পূর্ব নাকি কর পরবর্তী, তো সেভাবে তোমাদেরকে এখানে এসে ট্রিটমেন্টটা প্রদান করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি যে তোমরা প্রথম অঙ্কটা বেশ ভালো মতো বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে। যেহেতু এটা রেকর্ডেড ক্লাস তাই আমি কমেন্ট বক্সে থেকে তোমাদের অবশ্যই সবগুলো প্রশ্নের অ্যান্সার দেব। ঠিক আছে, আমি আমার পরের অঙ্কটার সমাধানে চলে যাচ্ছি। দেখো আমাদের পরে আর একটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক আছে। অঙ্কটা হচ্ছে যে খেয়াল করে দেখো, স্কয়ার লিমিটেড বাজারে বোতলজাত ডাবের পানি বিক্রয়ের প্রকল্প হাতে নিয়েছে। আয় ব্যয় প্রাক্কলন করে দেখা যায়, এখানে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখো তোমরা, বোতলজাত ডাবের পানি এটা কিন্তু একটা ইনোভেশন, ঠিক আছে, চেষ্টা করা হচ্ছে আর কি। তো এই স্কয়ার লিমিটেড কিন্তু এই প্রকল্পটাতে সে বিনিয়োগ করতে চায় এবং এই প্রকল্পটার সকল কিছু তারা পরীক্ষা নিরীক্ষা করেছে। পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে 4 বছর মেয়াদী এই প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 1.5 লাখ মানে 1.5 লক্ষ টাকা। 1.5 লাখ মানেই কিন্তু 1.5 লক্ষ, 1.5 লক্ষ মানে 1.5 লক্ষ টাকা, 1,50,000 টাকা, 1,05,000 নয় কিন্তু মনে রাখবে। 1.05 যদি থাকতো তাহলে সেটা 1,05,000 হতো, কিন্তু 1.5 মানে এটা 1,50,000 টাকা। অর্থাৎ এই প্রকল্পটির প্রাথমিক বিনিয়োগ 1,50,000 টাকা। বিক্রয়ের পরিমাণ অর্থাৎ এখানে এই 4 বছর মনে করছে যে যদি তারা এই প্রকল্পটাতে বিনিয়োগ করে তাহলে এই বোতলজাত ডাবের পানি বিক্রি হবে প্রথম বছরে 1.5 লক্ষ টাকা, দ্বিতীয় বছরে 2.7 লক্ষ টাকা, তৃতীয় বছরে 2.5 লক্ষ টাকা এবং চতুর্থ বছরে 1.7 লক্ষ টাকা। অর্থাৎ তারা অ্যান্টিসিপেট করছে বা প্রেডিকশন করছে, ফোরকাস্ট করছে, বাজার ফোরকাস্ট করছে যে আগামী আমরা যদি এই প্রকল্পটা হাতে নিই তাহলে আমাদের প্রাথমিক বিনিয়োগ 1.5 লক্ষ টাকা লাগবে, কিন্তু আমরা প্রতি বছর বিক্রি করতে পারবো, প্রথম বছর বিক্রি করতে পারবো 1.5 লক্ষ টাকার, দ্বিতীয় বছরে পারবো 2.70,000 টাকা, তৃতীয় বছর 2.5 লক্ষ টাকার, চতুর্থ বছরে 1,70,000 টাকা বিক্রি করতে পারবো। এরপরে যেটা হয়েছে সেটা দেখো খেয়াল করে, অন্যান্য চলতি খরচ বিক্রয়ের 40% আর স্থায়ী খরচ প্রতি বছর 30,000 টাকা। মনে রাখবে যে এখানে মজার বিষয় হচ্ছে এখানে যে টাকাগুলো দেওয়া আছে 1.5 লক্ষ, 2 লক্ষ 70,000, 2.5 লক্ষ এবং 1,70,000, এগুলো কিন্তু নগদ প্রবাহ, কিন্তু এগুলো আবার বিক্রয়ের পরিমাণ। এখানে কিন্তু আমার মূল ফোকাসটা কিন্তু এখানেই, একটু ভালো করে খেয়াল করে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, যে আমার মূল ফোকাসটা কিন্তু এটা কিন্তু বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে, ভালো মতো খেয়াল করে দেখো। এটা কিন্তু আমার কোনো নগদ আন্তঃপ্রবাহ নাই। নগদ আন্তঃপ্রবাহ ঠিক আছে, কিন্তু এটা যে মুনাফা নাকি নগদ আন্তঃপ্রবাহ এই ধরনের কথা নাই, জাস্ট দেওয়া আছে কি এখানে বিক্রয়ের পরিমাণ। সো আমরা জানি যে বিক্রয় থেকে সমস্ত খরচগুলো যদি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাই, আমরা কিন্তু মুনাফা পেয়ে যাই। তো এখানে বলেছে যে এই যে বিক্রয় করেছে, বিক্রয় করতে গিয়ে দেখা গেছে চলতি খরচ হয়েছে 40%, বিক্রয়ের 40%, অর্থাৎ যে পরিমাণ টাকা তারা বিক্রয় করছে তার 40% হয়েছে তাদের ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয় হয়েছে কত, 40%। আমরা যদি সমস্ত প্রকার ব্যয়কে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা কিছু ব্যয় পরিবর্তনশীল, কিছু ব্যয় স্থায়ী। তো বিক্রয় করতে গিয়ে দেখেছি যে যা বিক্রয় করেছি তার 40% হচ্ছে সবগুলো আমাদের কি হয়েছে, পরিবর্তনশীল খরচ হয়ে গেছে। আচ্ছা, আর এই প্রকল্পটি প্রত্যেক বছরে আমাদের কিছু স্থায়ী খরচ আছে কত, 30,000 টাকা করে। মনে রাখবে একটা কথা যে স্থায়ী ব্যয় একটা নির্দিষ্ট সময় এবং সীমা পর্যন্ত স্থায়ী থাকে, অর্থাৎ এখানে মনে রাখবে যে 4 বছরের স্থায়ী ব্যয় কত, 30,000 টাকা করে। কিন্তু
পরিবর্তনশীল ব্যয় বা চলতি খরচ এটা কিন্তু পরিবর্তনশীল, অর্থাৎ এটা কি, এটা কার্যস্তর বা সীমা পরিবর্তনের সাথে সাথে আমার চলতি খরচ বা পরিবর্তনশীল ব্যয়টাও পরিবর্তন হয়ে যায়। যেমন তুমি এখানে খেয়াল করে দেখো, 1.5 লক্ষ টাকার 40% যা হবে, 2,70,000 টাকার 40% নিশ্চয়ই তার থেকে বেশি হবে। অর্থাৎ তুমি এখানে 1.5 লক্ষ টাকার 40%, তোমার স্তর যখনই বিক্রয়ের স্তর 2,70,000 হবে, তোমার এই চলতি খরচও কিন্তু অনেক বেড়ে যাবে। অর্থাৎ এই খরচটা কিন্তু পরিবর্তনশীল ব্যয়। তাই মনে রাখবে যে আমরা যখন সেকেন্ড ইয়ারে ব্যয় পড়াবো, ব্যয় এবং ব্যয়ের শ্রেণী বিভাগ, সেখানে দেখবো যে সমস্ত প্রকার ব্যয়কে বিভিন্ন ভাগে ভাগ করা যেতে গেলেও আমরা মেইনলি 2 টাইপসে ভাগ করতে পারি। একটা কিছু ব্যয় স্থায়ী আর কিছু ব্যয় পরিবর্তনশীল। পরিবর্তনশীল ব্যয় হচ্ছে যে ব্যয়টা এর আগে আমি পড়িয়েছি যে স্তর বা লেভেল বা সীমা পরিবর্তনের সাথে সাথে বিক্রয়ের স্তর পরিবর্তনের সাথে সাথে যে ব্যয়টা পরিবর্তনশীল সেটাকে আমরা পরিবর্তনশীল ব্যয় বলি। আর যে ব্যয়টা সাধারণত পরিবর্তনশীল নয়, লেভেলের সাথে রিলেটেড নয়, এটা সবসময় স্থায়ী থাকে একটা নির্দিষ্ট সময় এবং সীমা পর্যন্ত, সেই খরচগুলোকে আমরা স্থায়ী খরচ বলে থাকি। তাহলে এই বিক্রয় থেকে যদি এই চলতি খরচ আর স্থায়ী খরচটা মাইনাস করে দেই, তাহলে কিন্তু আমাদের মুনাফাটা আমরা পেয়ে যাই। এরপরে বলেছে কোম্পানির কর হার 50%। কোম্পানির, দেখো এখানে মজার বিষয় যে কোম্পানির মূলধন ব্যয় আবার কত দেওয়া আছে, 12%। তার মানে এখানে তোমার ডিসিশন নেওয়ার একটা ফ্যাক্ট আছে যে কোম্পানি বাহির থেকে যখন ক্যাপিটাল কালেক্ট করে তখন বাইরের ইনভেস্টরদেরকে দেওয়া হয় 12%। তাহলে কোম্পানি যদি এখন এই প্রকল্পে বিনিয়োগ করে, তাহলে নিশ্চয়ই কোম্পানিকে এই 12%-এর উপরে মুনাফা করতে হবে, আদারওয়াইজ সে কিন্তু তার ইনভেস্টরদেরকে টাকা প্রদান করতে পারবে না। তাহলে এই হচ্ছে আমার ইনফরমেশন গুলো আছে। এখন প্রকল্পের গড় আয়ের হার কত আর প্রকল্পটি গ্রহণযোগ্য কিনা এটা নির্ভর করবে এইটার উপর। অর্থাৎ মূলধন ব্যয়ের সাথে আমরা গড় আয়ের হারটা এটার সাথে এটা তুলনা করব, তাহলেই কিন্তু আমরা অঙ্ক দেখব, অঙ্ক দেখলে আমরা বুঝতে পারবো তাহলে আমরা এই প্রকল্পটি গ্রহণ করতে পারবো কি পারবো না এটা বলতে পারবো। লাস্টে বলেছে গড় মুনাফার হার মূলধন বাজেটিং এর কৌশল হিসেবে কতটুকু ফলপ্রসূ, অর্থাৎ অ্যাকচুয়ালি গড় মুনাফার হার কি একটা প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা রিফ্লেক্ট করে? তুমি যে মুনাফার উপর বেসিস করে একটা বিনিয়োগ সিদ্ধান্ত নেবে, সেটা কি অ্যাকচুয়ালি প্রতিষ্ঠানের ওভারঅল বা সামগ্রিক চিত্র তুলে ধরে কিনা, এটা তোমাকে এখানে গড় মুনাফার হারকে একটু মূল্যায়ন করতে হবে। ঠিক আছে, তো যাই হোক আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে গেলে নিশ্চয়ই আমরা এটা বুঝতে পারবো সুপ্রিয় শিক্ষার্থী। তো দেখো এখানে আমরা দেখি, তাহলে আমরা এটা সমাধানে চলে যাব। দেখো সমাধানে যাওয়ার সময় আমরা আগে বলেছিলাম যে এখানে অবশ্যই আমাদের অবচয়টা নির্ণয় করে নিতে হবে। তো এখানে আমরা অবচয় কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা জানি যে প্রাথমিক বিনিয়োগ থেকে ভগ্নাবশেষ মূল্য মাইনাস করে মেয়াদকাল দিয়ে ভাগ করতে হয়। তাহলে যেহেতু এখানে কোনো পদ্ধতির কথা উল্লেখ নাই, তারপরেও কিন্তু আমরা সরলরৈখিক পদ্ধতি ব্যবহার করব। অর্থাৎ যেখানে কোনো পদ্ধতির কথা উল্লেখ থাকবে না সেখানে আমরা সরলরৈখিক পদ্ধতিতেই অবচয়টা নির্ণয় করব, তাহলেই কিন্তু আমাদের অঙ্ক সমাধান আমরা করতে পারবো। তো এখানে দেখো সুপ্রিয় শিক্ষার্থী যে প্রাথমিক বিনিয়োগ আমাদের অঙ্কে ছিল 1,50,000 টাকা, সেখান থেকে ভগ্নাবশেষ মূল্য ছিল না, তাহলে 0 ডিভাইডেড বাই মেয়াদ হচ্ছে 4 বছর। তাহলে 1,50,000-কে যদি 4 দিয়ে ভাগ করে দেই তাহলে কত হবে, 37,500 টাকা। এটা হচ্ছে আমাদের অবচয় নির্ণয় করে নিলাম। এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমাদেরকে কর পরবর্তী আয় নির্ণয় করতে হবে। তো কিভাবে নির্ণয় করব তোমরা একটু খেয়াল করে দেখো। এখানে তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে যে আমাদের কিন্তু অঙ্কে দেওয়া ছিল বিক্রয়। সো বিক্রয় দেওয়া ছিল প্রথম বছরে 1,50,000, দ্বিতীয় বছরে 2,70,000, তৃতীয় বছরে 2,50,000, চতুর্থ বছরে 1,70,000, এটা অঙ্কে দেওয়াই ছিল। এখন তোমার যেটা কাজ সেটা হচ্ছে চলতি খরচ বলেছিল বিক্রয়ের 40%, তাহলে এই 40% এই 1,50,000 উপর ধরো, তাহলে হবে 60,000 টাকা। দ্বিতীয় বছরেরটা এই 2,70,000 উপর ধরো, তাহলে হবে 1,08,000। তৃতীয় বছরেরটা 2,50,000 উপর ধরো, তাহলে হবে দেখো 1,00,000 টাকা। আর এই চতুর্থ বছরেরটা এই 1,70,000 উপর ধরো, তাহলে তুমি এটা পেয়ে যাও। ঠিক আছে, অর্থাৎ আমরা চলতি খরচ বিক্রয়ের 40%, এটা কিন্তু আমাদের অঙ্কে বলাই ছিল। আমরা জাস্ট এই বিক্রয়ের উপর আমরা 40% করে ধরে দিলাম, তাহলে আমার চলতি খরচটা পেয়ে গেলাম। এরপরে দেখো স্থায়ী খরচ কি প্রত্যেক বছর সমান 30,000 টাকা, আমরা জানি প্রতি বছর 30,000, তাহলে এই বছরে 30,000, এই বছরে 30,000, এই বছরে 30, এটাও 30, 30,000 করে দিলাম। তাহলে চলতি খরচ আর স্থায়ী খরচ এ মিলে আমার মোট খরচ হবে। এখন তোমার কাজটা হচ্ছে খেয়াল করে দেখো যে
এই দুটো মাইনাস করে দাও, এই 1,50,000 থেকে 60 আর 30 90,000 মাইনাস করে দাও, তাহলে হয় কত 60,000 টাকা। 2,70,000 থেকে এই 1,08,000 আর 30,000 মাইনাস করে দিলে কত হবে 1,32,000 টাকা। 2,50,000 থেকে 1,00,000 আর 30,000 মাইনাস করে দিলে হবে 1,20,000। 1,70,000 থেকে যদি তুমি 68,000 30,000 মাইনাস করে দাও তাহলে হবে কত 72,000। তো এইটা হচ্ছে আমার কর পূর্ব নগদ প্রবাহ। এটা কি কর পূর্ব নগদ প্রবাহ, অর্থাৎ আমরা খরচগুলো বাদ দিয়ে দিলাম। তাহলে নগদ প্রবাহ কেন বললাম, কেননা এর সাথে অবচয়টা যুক্ত হয়ে আছে। অবচয়টা কি হয়ে আছে, যুক্ত হয়ে আছে। তাহলে এখান থেকে আমরা অবচয়টা কি করে দেব, প্রত্যেক বছরের অবচয়টা মাইনাস করে দেব। তাহলে অবচয় কত আমরা ধরেছিলাম 37,500, 37,500 4 বছরেই দিয়ে দিলাম, মাইনাস করে দিলাম। তাহলে হবে কত আমার, এটা মাইনাস করে দিলে 22,500, 94,500, 82,500, 34,500। তাহলে আমরা কর পূর্ব আয় চলে এসেছি। তাহলে এখন আমাদের কি করটা শুধু মাইনাস করলে আমরা কর পরবর্তী আয় চলে যাব। তাহলে আমরা জানি যে কর হার 50%, তো কর পূর্ব আয় এর 50%, মনে রাখবে এই 50% কিন্তু কর পূর্ব আয়ের 50%। অর্থাৎ আমরা কিন্তু কখনোই নগদ প্রবাহের উপর কর দেই না, আমরা দেই কিসের উপর, আমাদের আয়ের উপর আমরা আমাদের কর দিয়ে থাকি। সো আমাদের এখানে 50% কর, তাহলে 22,500 এর 50% 11,250, 94,500 এর 50% হবে কত 47,250। তারপরে দেখো কি বলেছে, 82,500 এর 50% 41,250 আর 34,500 50% 17,250 টাকা। তো এখন আমরা কি কর পূর্ব আয় থেকে করটা মাইনাস করে দিলাম 50%, তাহলে মাইনাস করলে কর পরবর্তী আয় দেখো তোমরা এটাই পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের অঙ্ক অ্যাকচুয়ালি। তো আমরা কর পরবর্তী আয় কিন্তু পেয়ে গেলাম কত, প্রথম বছর 11,250, দ্বিতীয় বছর 47,250, তৃতীয় বছর 41,250 এবং চতুর্থ বছরে 17,250 টাকা। এখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখন এখানে গড় কর পরবর্তী আয়টা নির্ণয় করে ফেলবো। এখন আমরা তাহলে যদি গড় করি তাহলে খুবই সহজ, প্রথম বছর যোগ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টি বছরের আয়টা আমরা যোগ করে দিব, যোগ করে আমরা 4 দিয়ে ভাগ করে দিব। তাহলে আমরা গড় কর পরবর্তী আয় পেয়ে যাব 29,250 টাকা। তাহলে এটা আমরা করে দিলাম, আমরা গড় কর পরবর্তী আয়টা পেয়ে গেলাম। সুপ্রিয় শিক্ষার্থী, যেটা বিষয় মূল সেটা হচ্ছে যে মনে রাখবে এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের এই অঙ্কটাতে বিক্রয় থেকে শুরু হয়েছে, আমাদের অঙ্কে দেওয়াই আছে বিক্রয়, অর্থাৎ আমাদের কিন্তু কর পূর্ববর্তী নগদ প্রবাহ দেওয়া নেই, আমরা বিক্রয় পেয়েছি এবং সেখানে কিছু খরচ পেয়েছি। তাহলে সেই বিক্রয় থেকে যদি খরচগুলো মাইনাস করে দিই তাহলে আমরা কর পূর্ব নগদ প্রবাহ পেলাম, সেখান থেকে অবচয় এবং করটা মাইনাস করে দিলে আমরা পেয়ে গেলাম কর পরবর্তী আয়। আর কর পরবর্তী আয় পাওয়ার সাথে সাথে আমরা কি পেয়ে গেলাম, আমরা এখানে পেয়ে গেলাম কি, যে আমাদের গড় কর পরবর্তী আয়টা আমরা পেয়ে গিয়েছি। এভাবে আমরা গড় কর পরবর্তী আয়টা নির্ণয় করেছি। নির্ণয় করার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গড় বিনিয়োগটা আমরা অবশ্যই নির্ণয় করে ফেলবো। তাহলে গড় বিনিয়োগ যদি আমরা এখন নির্ণয় করতে চাই তাহলে দেখো যে গড় বিনিয়োগের সূত্র কি আমরা জানি, কার্যকরী মূলধন যোগ প্রারম্ভিক প্রকল্পের প্রারম্ভিক ব্যয় যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। তাহলে আমরা এখন 0, তারপরে প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 1,50,000, ভগ্নাবশেষ মূল্য আমাদের ছিল না, ভাগ 2। তাহলে 1,50,000 কে 2 দিয়ে ভাগ করলে 75,000 টাকা, এটা আমার কি গড় বিনিয়োগ আমরা পেয়ে গিয়েছি। সো আমরা এখান থেকে আমাদের কি পেয়ে যাব, গড় মুনাফার হার পেয়ে যাব। আমরা জানি গড় মুনাফার হারের সূত্র হচ্ছে গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইনটু 100। তাহলে গড় নিট মুনাফা পেয়েছি 29,250 ভাগ 75,000 ইনটু 100, তাহলে হবে কত 39%। এটা কেন গ্রহণযোগ্য, কেননা আমরা বলেছিলাম তোমাদের এখানে কিন্তু সুন্দর করে একটা কমেন্টস লিখতে হবে যে এটা কেন গ্রহণযোগ্য। কারণ আমরা এখানে দেখেছি যে প্রতিষ্ঠানের কস্ট অফ ক্যাপিটাল বা মূলধন ব্যয় 12%, কিন্তু প্রতিষ্ঠানের গড় মুনাফার হার কত 39%। তাহলে প্রতিষ্ঠানের গড় মুনাফার হার 39%, কিন্তু মূলধন ব্যয় মাত্র 12%, তাহলে অবশ্যই মুনাফার হার বেশি আছে, তাহলে অবশ্যই এই প্রকল্পটা আমরা গ্রহণ করতে পারবো। এখন আমাদের খ নাম্বার যেটা ছিল যে অ্যাকচুয়ালি যে কোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে গড় মুনাফার হার কার্যকরী পদক্ষেপ কিনা, এটা মনে রাখবে যে অ্যাকচুয়ালি গড় মুনাফার হার কার্যকরী কোনো টেকনিক্স নয়, এবং এর দ্বারা যদি কোনো প্রকল্প গ্রহণ করা হয় সেটা খুব বেশি ফলপ্রসূ হয় না। অবশ্যই প্রকল্প, এটা কিন্তু একটা গড় মুনাফার হারের এটা কিন্তু একটা ড্রব্যাক বা এটা একটা সীমাবদ্ধতা, একটা লিমিটেশন। ঠিক আছে, তো কেন ফলপ্রসূ হয় না একটু আমি জাস্ট বলি, তোমরা একটু নোট অথবা একটু জাস্ট একটু এই পয়েন্ট একটু জাস্ট লিখে রাখো। যে মনে রাখবে যে যেহেতু মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা, আমি আমার আগা স্লাইডে যাও, এখানে যাও,
এই মুনাফা যখন আমরা নির্ণয় করেছি তখন দেখবা এই অবচয়টা এখানে আমরা কিন্তু মাইনাস করে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি অবচয় কোনো খরচই না, অর্থাৎ অনগদ খরচ। অবচয় কি একটা অনগদ খরচ। তাহলে এই খরচটা মাইনাস করে দিয়ে তুমি যদি এই যে আয়টা নির্ণয় করেছো, তাহলে এই আয়ের উপর বেসিস করে যদি কোনো সিদ্ধান্ত নাও, তাহলে কি সেই সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে? অবশ্যই ঠিক হবে না। কেননা তোমার তো অবচয়ের ফলে কোনো নগদ টাকা খরচই হয়নি, তোমার কাছে তো টাকাটা থেকেই গেছে। তাহলে তোমার এখানে যে কর পরবর্তী আয় পাওয়া যায়, এটা অ্যাকচুয়ালি কিন্তু মানে একটা প্রতিষ্ঠানের যে অ্যাকচুয়াল বা সত্য তথ্য, এটা কিন্তু তুলে ধরে না। এই জন্য মনে রাখবে যে এই আমাদের গড় মুনাফার হার, এই কৌশলটা বিবেচনা করে যদি আমি কোনো প্রকল্প গ্রহণ করে থাকি, তাহলে সেই প্রকল্পটা আমাদের জন্য খুব একটা বেশি ফলপ্রসূ হয় না। কারণ এখানে কিছু অনগদ লেনদেন বা খরচ এখানে কিন্তু আমরা মাইনাস করে ফেলি, যেমন অবচয়, অবলোপন কিংবা আরো কিছু। তো এই খরচগুলো কিন্তু আসলে আমাদের হয় না প্রতিষ্ঠান থেকে। সো আমরা অ্যাকচুয়ালি এর ফলে প্রতিষ্ঠানের মূল বা অ্যাকচুয়াল যেই নগদ প্রবাহ, এটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি না। ফলে আমরা কিন্তু প্রতিষ্ঠানের ভালো অবস্থা কি খারাপ অবস্থা, এটাও আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি না। তাই মনে রাখবে, গড় মুনাফার হার বিবেচনা করে কোনো প্রকল্প বিবেচনা করা বা প্রকল্প সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া অ্যাকচুয়ালি ঠিক নয়। কারণ গড় মুনাফার হার নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিছু অনগদ খরচ এর সাথে সমন্বয় করে থাকি, যেটা একটা প্রতিষ্ঠানের মূল বা সত্য তথ্য তুলে ধরে না। ঠিক আছে, এটি কিন্তু অ্যাকচুয়ালি খ নাম্বারের অ্যান্সারটা হবে সুপ্রিয় শিক্ষার্থী। তো দেখো, আজকে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে যে গড় মুনাফার হার কাকে বলে, এটা কিভাবে একটি প্রতিষ্ঠানে নির্ণয় করতে হয়। আর গড় মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে আমরা এখানে আবার দুটো জিনিস দেখেছি, কর পূর্ব নগদ প্রবাহ থেকে কিভাবে, আর বিক্রয় থাকলে সেখান থেকে আমরা কিভাবে গড় মুনাফার হার নির্ণয় করতে পারি। তারপরে গড় মুনাফার হার দিয়ে একটি প্রকল্প যদি আমরা বিবেচনা করি, সেক্ষেত্রে এর গ্রহণযোগ্য অর্থাৎ অ্যাকসেপ্ট এবং রিজেক্ট ডিসিশনটা আমরা নিব কিভাবে, যে যদি গড় মুনাফার হার বেশি হয়, কার থেকে বেশি হয়, মূলধন ব্যয়ের থেকে বেশি হয়, তাহলে সেই প্রকল্পটা আমাদের জন্য গ্রহণযোগ্য, আর যদি কম হয় তাহলে সেই প্রকল্প আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। এই পদ্ধতি ব্যবহার করে কিন্তু আমরা গড় মুনাফার হারটা ব্যবহার করে একটা বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে থাকি। কিন্তু অ্যাকচুয়ালি গড় মুনাফার হার নির্ণয় করে কোনো বিনিয়োগ সিদ্ধান্ত নিলে সেখানে অনেক কিছু সমস্যা থেকে যায়, অর্থাৎ সেখানে আমরা একটা প্রতিষ্ঠানের সঠিক গড় মুনাফাটা নির্ণয় করতে অনেক সময় সমর্থ হই না। কেননা মুনাফা নির্ণয় করতে গেলে আমাদের কিছু কি থাকে, কিছু আমাদের অনগদ লেনদেন বা অনগদ খরচ থাকে, যেগুলো একটি প্রতিষ্ঠানের অ্যাকচুয়াল ফলাফল রিভিল বা প্রদর্শন করে না। ফলে গড় মুনাফা দিয়ে আমাদের প্রকল্প কনসিডার করা অ্যাকচুয়ালি ঠিক নয়। ঠিক আছে, তারপরে একটা টেকনিক্স আমাদের জেনে থাকতে হবে, যখন অন্য টেকনিক্স গুলো আমরা ব্যবহার করব না, তখন এই টেকনিক্স দিয়েও আমরা খুব সহজেই খুব দ্রুত কিন্তু আমরা প্রকল্পটা মানে প্রকল্প সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমি আজকে থিওরি পড়িয়েছি, আবার অঙ্ক করিয়েছি। সো এই যা পড়িয়েছি এর উপর বেসিস করে আমরা একটি হোমওয়ার্ক দিব, তোমরা অবশ্যই হোমওয়ার্কটা করে আমাদের কাছে সাবমিট করবা। তো এখানে তোমরা নিশ্চয়ই হোমওয়ার্কটা দেখতে পাচ্ছ, আমি ছোট করে দিচ্ছি। দেখো যে এখানেও আমাদের কিছু প্রাথমিক বিনিয়োগ, মূলধন ব্যয়, কর হার, সরলরৈখিক পদ্ধতিতে অবচয়, 5 বছরের কর পূর্ব নগদ প্রবাহ সব আছে। এখান থেকে তোমাকে গড় আয়ের হার নির্ণয় করতে হবে, আর অ্যাকচুয়ালি এই প্রকল্পটা নেওয়া ঠিক হবে কি হবে না, এটা নিয়ে তোমাকে এখানে কি করতে হবে, কমেন্টস করতে হবে। সো এই অঙ্কটা তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করে আমাকে জানাবে যে অ্যাকচুয়ালি তোমাদের কত অ্যান্সার হচ্ছে। তো এরপরে যেটা আমাদের বিষয়, সেটা হচ্ছে আগামী ক্লাসে আমরা এই ক্যাপিটাল বাজেটিং এর সবচাইতে ইম্পর্টেন্ট যে টেকনিক এবং আধুনিক যে টেকনিক, সেটি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। এই নেট প্রেজেন্ট ভ্যালুর উপর আমরা আগামী ক্লাসে একটি ক্লাস নেব। সেই ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করছি। সবাই অত্যন্ত সবাই খুবই সচেতন থাকো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাই মাস্ক পরো, হ্যান্ড স্যানিটাইজ করো, হাত সাবান দিয়ে ধোও, এবং সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে চলাচল করো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা আমার জন্য অবশ্যই দোয়া করবে। তোমাদের জন্য তোমাদেরকে আজকের ক্লাসে তোমরা আছো, এই জন্য অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।